এটা কি হলো? আই অ্যাম সো সরি ম্যাডাম, আমি আসলে দেখতে পাইনি, এদিক দিয়ে আসছিলাম, হঠাৎ করেই আপনি আমার সামনে চলে আসলেন। সো সরি, প্লিজ ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এভাবেই নদীর কাছে ক্ষমা চাইছিল আয়ান। তখনই হঠাৎ করে পিছন থেকে অফিসার ম্যানেজার এসে তার গালে ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই হারামজাদা, চোখে দেখতে পাস না? দিলি তো ম্যাডামের জামা কাপড় সব কিছু নষ্ট করে। তোদের মতো ছোট লোকের জন্যই অফিসে চাকরি দিতে চাই না। তোদের চোখ কপালে থাকে না, আর মেয়ে মানুষ দেখলেই হুঁশ থাকে না। প্লিজ ম্যানেজার সাহেব, আপনি এভাবে বলবেন না। আমি আসলে দেখতে পাইনি, আমি এদিক দিয়ে আসছিলাম, তখনই উনি আমার সামনে চলে আসেন। আমি ওনাকে খেয়াল করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এরকম ভুল আর কখনো হবে না। এরকম বলে আর কখনো হবে না, এটা বললেই হলো। তুই নিজেকে কি ভেবেছিস? তুই আমাকে বলবি আর আমি তোকে ক্ষমা করে দিব? এক্ষুনি ম্যাডামের পায়ে ধরে ক্ষমা চাবি। আচ্ছা ম্যানেজার সাহেব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি ম্যাডামকে পা ধরে ক্ষমা চাইব, কিন্তু তারপরও আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই বলে আয়ান নদীর দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই নদী আয়ানকে থামিয়ে দিয়ে ঠাস করে ম্যানেজারের গালে দুইটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগে, চারটা ওকে নয়, আপনাকে চটা ওকে নয়, আপনাকে দেওয়া উচিত। কারণ আমার বাবা টাকা দিয়ে অফিসে স্টাফ রেখেছে নাকি গরু ছাগল রেখেছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আজ যদি আমি অফিসে না আসতাম তাহলে তো এগুলো আমার চোখেই পড়তো না। মাত্র 2 মাস আমি দেশের বাইরে, আর এর মধ্যেই অফিসের এই অবস্থা করে ফেলেছে আমার বাবা। আমি তো এটা ভাবতেই পারছি না। সরি ম্যাডাম, আপনি প্লিজ কিছু মনে করবেন না। এই সব ছোটো লোকের বাচ্চাদেরকে আর অফিসে কোনো চাকরি দেওয়া হবে না। ওকে অফিস থেকে বের করে দেওয়া হবে। আপনি প্লিজ একটু শান্ত হন। এই অফিস থেকে যদি কেউ বের হয়ে যায় সেটা হলেন আপনি। কারণ আমি আজকের মধ্যে আপনাকে অফিস থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি কোনো মানুষ নন, আস্ত একটা অমানুষের বাচ্চা। এই বলে নদী চিৎকার চেঁচামেচি করতে করতে তার বাবার কেবিনের দিকে এগিয়ে গেল। তার বাবা তখন একটা জরুরি ক্লায়েন্ট মিটিংয়ে ব্যস্ত ছিল, আর নদী সেখানে গিয়েই চিৎকার করে তার বাবাকে বলতে লাগলো, বাবা, অফিসের এই কি অবস্থা করেছে তুমি? আমি মাত্র 2 মাস দেশের বাইরে, এর মধ্যে তুমি অফিসটাকে আস্ত একটা গরুর গোয়াল বানিয়ে ফেলেছো। নদীর বাবা তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে নদীকে উদ্দেশ্য করে বলতে থাকেন, কি হয়েছে মা, তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি এখানে একটা জরুরি ক্লায়েন্ট মিটিংয়ে ব্যস্ত আছি। তুমি প্লিজ একটু শান্ত হয়ে বসো, আমি মিটিং শেষ করে তারপরে তোমার সঙ্গে কথা বলছি। তোমার ক্লায়েন্ট মিটিং মাই ফুট। তুমি এক্ষুনি মিটিং বন্ধ করো। আমি এক্ষুনি তোমার সঙ্গে কথা বলবো, মানে এক্ষুনি তোমার সঙ্গে কথা বলবো আমি। 2 সেকেন্ড দেরি করব না। নদীর বাবা খুব ভালো করেই বুঝতে পারেন নদী প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেছে, তাই তিনি তখনই ক্লায়েন্টের মিটিং ক্যান্সেল করেন এবং নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি বলো কি বলবে। অফিসের এই অবস্থা কেন? অফিসে নতুন কর্মচারী নিয়োগ করা হয়েছে, সেটা আমাকে জানানো হলো না কেন? আর এইসব কি কর্মচারী রেখেছো তুমি? আসলে মা, তুমি পড়াশোনার কাজে দেশের বাইরে গিয়েছো, আমি চাইছিলাম না ওই সময় তোমাকে কোনো কিছু জানাতে। অফিসে একটু সমস্যা হয়েছিল, তাই আমি স্টাফ চেঞ্জ করতে বাধ্য হয়েছি। এখন যেহেতু তুমি এসে গেছো, তুমি তোমার পছন্দ মতো স্টাফ সিলেক্ট করতে পারো, আর তারপর নতুন কাউকে নিয়োগ করতে পারো। সেটা তো আমি করবই। আমি সবার প্রথমে তোমার ম্যানেজারকে চাকরি থেকে বহিষ্কার করতে চাই। কিন্তু কেন? উনি তো যথেষ্ট ভালো, তাছাড়া উচ্চশিক্ষিত, তিনি অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্সি বিষয়ে খুব ভালো বোঝেন। আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। তোমাকে শুধু যেটা করতে বলা হয়েছে তুমি শুধু সেটাই করো। তুমি আজ এবং এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ম্যানেজারকে চাকরি থেকে বহিষ্কার করো। আর যদি তুমি সেটা না করো তাহলে কাল থেকে তোমার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। আমি দেশে এবং দেশের বাইরে একাই হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যখন বলছো তখন সব হয়ে যাবে। আমার পরে সব কিছুর একমাত্র মালিক তুমি, আর সব কিছু তোমার কথাতেই চলবে। এই সব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে আমি বাসায় যাচ্ছি। আমি এয়ারপোর্ট থেকে শুধু অফিসে চলে এসেছি। বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিব, তারপর বিকেলে আবারও অফিসে আসবো। আচ্ছা মামনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে।
এই বলে নদী অফিস থেকে বের হয়ে চলে গেল। আর এইদিকে নদীর বাবা তখন ম্যানেজারের সঙ্গে দেখা করতে আসে। ম্যানেজার তখন নিজের কেবিনে বসে আছে। ম্যানেজার উঠে দাঁড়িয়ে ওনাকে ভিতরে আসতে বলেন। স্যার প্লিজ, ওখানে আমার কোনো দোষ ছিল না। ম্যাডাম ওদিক দিয়ে আসছিলেন, তখনই ওই পিয়নের বাচ্চা ম্যাডামের গায়ে চা ফেলে দিল। তাই তো আমি ওকে চড় মেরেছিলাম, কিন্তু ম্যাডাম এ ব্যাপারে রেগে যাবে সেটা আমি বুঝতে পারিনি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আরে তুমি শান্ত হও, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু তোমাকে একটা ব্যাপার খুব দুঃখের জানাতে হচ্ছে। তোমাকে আজকেই অফিস থেকে চাকরি ছেড়ে চলে যেতে হবে, কারণ আমার মেয়ে চায় না তুমি ওই অফিসে চাকরি করো। আর আমি আমার মেয়ের বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো কিছু করতে পারি না, আর কোনো কিছু করার সাহস পর্যন্ত নেই। স্যার এসব আপনি কি বলছেন? আমি আপনার কোম্পানিতে চাকরি নিয়েছি, আর এখন যদি আমি চাকরিটা ছেড়ে দেই তাহলে আমি হুট করে চাকরি কোথায় পাবো? আমার ফ্যামিলি নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে। ওই সব কিছু আমি জানি না, আর জানতেও চাই না, আর জেনেও আমার কোনো লাভও নেই। তবে তোমাকে যেটা বলছি তোমার সেটাই করতে হবে। আমি তোমাকে আর এই অফিসে রাখতে পারবো না, কারণ তুমি খুব ভালো করে জানো আমি আমার সমস্ত সম্পত্তি আমার মেয়ের নামে করে দিয়েছি। আমার মেয়ে এখন সাবালক হয়েছে। আমার অফিস থেকে শুরু করে বাকি সব কিছু আমার মেয়ে নিজেই দেখাশোনা করে, দেশের ব্যবসা এবং দেশের বাইরে। আমার মেয়ের একটু পরীক্ষা ছিল, সেজন্য সে 2 মাসের জন্য দেশের বাইরে গিয়েছিল, আর এই জন্য আমি অফিস দেখাশোনা করছিলাম। আর তখনই তোমাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এখন আমার মেয়ে চাইছে না তোমাকে আমি এই অফিসে রাখি। তাই তোমাকে আজ, এখন এবং এই মুহূর্তে এখান থেকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু স্যার প্লিজ, আপনি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এখানে আমার কোনো দোষ ছিল না। হ্যাঁ আমি জানি এবং সবটা বুঝতে পেরেছি, কিন্তু আই অ্যাম সরি, আমার কিছুই করার নেই। আমি অ্যাকাউন্টে বলে দিয়েছি তুমি তোমার আগামী 3 মাসের স্যালারি নিয়ে কিছুক্ষণের মধ্যেই অফিস থেকে বের হয়ে যাবে। এই বলে নদীর বাবা ম্যানেজারের কেবিন থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে ম্যানেজার রাগে ফুসফুস করতেছে। সামান্য একটা পিয়নের জন্য তার চাকরি চলে গেল। তিনি এই চাকরিতে মোটামুটি ভালো অঙ্কের বেতন পেতেন, যেটা অন্য কোনো কোম্পানিতে পাবেন না। তাই এই চাকরিটা তার কাছে সোনার হরিণ পাওয়ার মতোই ছিল। কিন্তু কিছুই করেনি, যেহেতু কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তাই চাকরি ছেড়ে তাকে চলে যেতেই হবে। ম্যানেজার সাহেব অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে নিজের স্যালারি বুঝে নিয়ে অফিস থেকে বের হয়ে যাচ্ছিলেন। তখনই আবারও আয়নের সঙ্গে ওনার দেখা হয়ে গেল। আয়নের সামনে দাঁড়িয়ে তিনি এমনভাবে আয়নের দিকে তাকিয়ে আছেন যেন তার চোখ দুটো দিয়ে আগুনের গোলা ঠিকরে পড়ছে। আয়ন সেটা বুঝতে পেরে বলতে লাগলো। আমি দুঃখিত ম্যানেজার সাহেব, আপনি আমাকে এই অফিসে চাকরি দিয়েছিলেন, কিন্তু আজ আমার জন্য আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তোকে ক্ষমা করব আমি, সেটা তুই ভাবলি কি করে? তুই অফিস থেকে বের হ। যেটা তুই কল্পনা করতে পারবি না, যেটা তুই কল্পনা করতে পারবি না। আর তখন তুই খুব ভালোভাবে বুঝতে পারবি এই ম্যানেজারের ক্ষতি করা এর পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে। প্লিজ ম্যানেজার সাহেব, আপনি এরকমটা বলবেন না। আপনি তো খুব ভালো করেই জানেন এখানে আমার কোনো দোষ ছিল না। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ওনার সঙ্গে ধাক্কা লেগে গেল। এখানে হয়তো আমার দোষ থাকতে পারে, কিন্তু ম্যাডাম আপনার গায়ে হাত তুলেছে বা আপনার চাকরি চলে গেছে, তাতে কিন্তু আমার কোনো দোষ নেই। তাছাড়া আপনি এটাও খুব ভালো করেই জানেন তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, চেনা জানা পর্যন্ত নেই। এটা তুই ভাবলি আর আমি মেনে নেব? সেটা তুই ভাবলি কি করে? বললাম তো তুই অফিস থেকে বের হ, তারপর তোকে বোঝাবো মজা। কথাটা মনে মনে বলতে বলতে অফিস থেকে বের হয়ে গেলেন ম্যানেজার সাহেব। বাড়ি থেকে আয়ন তার কাজে মনোযোগ দিল। সেদিন বিকেলবেলা আবারও অফিসে আসে নদী। নদী যখন অফিসে গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল, তার সামনে গেটের কাছে দাঁড়িয়ে আয়ন একটা পলিথিন থেকে কলা আর রুটি বের করে খাচ্ছিল। এটা দেখে নদী তার দিকে এগিয়ে যায়, আর তখনই সে আয়নকে জিজ্ঞাসা করে। তুমি দুপুরে খাবার খাওনি? ম্যাডাম এই তো খাচ্ছি। আসলে অফিসের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ক্যান্টিন পরিষ্কার করে তারপরেই আমি খেতে আসি।
সে না হয় বুঝলাম, কিন্তু তুমি দুপুরের খাবারে ভাতের বদলে শুকনো রুটি কলা কেন খাচ্ছ? না মানে আসলে ম্যাডাম, সে অনেক লম্বা কাহিনী। সেসব কথা আমি আপনাকে বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, সেসব কথা শোনার সময়ও এখন আমার নেই। তবে এই নাও, এখানে 200 টাকা আছে, তুমি বাইরে থেকে কিছু খাবার খেয়ে তারপর সে ডিউটি করে, অফিস তো ছুটি হবে রাত 8টায়, সে পর্যন্ত তুমি এই কলা রুটি খেয়ে থাকতে পারবে না। কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি থাকতে পারবো। তাছাড়া এই সব কিছু খেয়ে থাকার অভ্যাস আমার আছে, আপনাকে চিন্তা করতে হবে না। তোমার কি কানে সমস্যা আছে নাকি? আমি তোমাকে কি বলেছি তুমি শুনতে পাও? আমি যদি এক্ষুনি বাইরে থেকে খাবার খেয়ে এসে এরপর ডিউটি করবে, তা না হলে কিন্তু এর জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে, এই তোমাকে আমি বলে দিলাম। কিন্তু ম্যাডাম, আমি বললাম তো, আমি কোনো কিন্তু শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। এক্ষুনি বাইরে যাও আর তারপর খাবার খেয়ে এসে ডিউটি করবে। তখন আর কোনো কথা বলার সাহস পেল না, কারণ নদী এই অফিসের বসেরও বস। তার উপরে তার কোনো কথা চলে না। একটু আগে ম্যানেজারের সঙ্গে কী হয়েছে সেটা তো আয়ন খুব ভালো করেই জানে। তাই সে কোনো কথা না বলে চুপচাপ অফিস থেকে বের হয়ে সামনের একটা ভাতের হোটেলে চলে গেল। সেখান থেকে খাবার খেয়ে 20 মিনিটের মধ্যেই অফিসে চলে আসে আয়ন। অফিসে আসা মাত্রই নদী আয়নকে নিজের কেবিনে ডেকে নিল আর তারপর বলতে লাগলো, আচ্ছা, আমি তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই বলুন। আপনি আমার ব্যাপারে কি জানতে চান? আমি আপনার কথার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। পড়াশোনা কোন পর্যন্ত করেছো? ম্যাডাম, আসলে আমি পড়াশোনা এখনও শেষ করিনি। আমি ঢাকা ভার্সিটি থেকে ইংলিশে অনার্স করছি। এই বছর 3rd সেমিস্টারে আছি। কি বলো তুমি? সত্যি কথা বলছো তো? হ্যাঁ ম্যাডাম, আমি একদম সত্যি কথাই বলছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স করছি। তাহলে তো তুমি আরো ভালো কোনো পোস্টে চাকরি করতে পারো। তাহলে তুমি পিয়নের চাকরি কেন করছো? ম্যাডাম, আসলে আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করছি তো। আসলে আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার ফ্যামিলির এই মুহূর্তে আমার পড়াশোনার খরচ জানাতে পারছে না, আর এই থেকে আমিও পড়াশোনাটা ছাড়তে চাই না। তাছাড়া অন্য কোনো কোম্পানিও আমাকে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে দেবে না। তাছাড়া এখান থেকে যা বেতন পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার চলে যায়, সেজন্যই আমার এখানে চাকরি করা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। আমি চাই তুমি আমাদের কোম্পানিতেই বড় কোনো পোস্টে চাকরি করো, কারণ তোমার যোগ্যতা, তোমার কোয়ালিফিকেশন আরো ভালো কিছু ডিজার্ভ করে। হ্যাঁ ম্যাডাম, সেটা আমি জানি, কিন্তু আমার কিছুই করার নেই। কারণ আমার বাবার না তো কোনো বড়লোক নেতার সঙ্গে পরিচয় আছে, আর না তো আমার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো আছে। সেসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তোমার এই ব্যাপারটা ভেবে দেখব। তুমি আমার উপর একটু ভরসা রাখতে পারো। আশা করছি আমি তোমার জন্য ভালো কিছু করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমাকে এভাবে প্রত্যাশা দেওয়ার জন্য। তখনই আয়ন নদীর ক্যান্টিন থেকে বের হয়ে চলে গেল। আর এইদিকে নদী কিছুক্ষণ পরই তার বাবার কেবিনে গেল আর তখনই সে তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমাদের কোম্পানিতে যে ছেলেটা পিয়নের চাকরি করছে, নাম মেবি আয়ান হবে। ছেলেটার যোগ্যতা, কোয়ালিফিকেশন, মেধা খুবই ভালো। আমরা তো চাইলে এই ছেলেটাকে আমাদের কোম্পানির ভালো কোনো পোস্টে হায়ার করতে পারি। হ্যাঁ, সেটা তো করতেই পারি, কিন্তু ছেলেটা প্রতিদিন অফিস করতে পারে না, মাঝে মধ্যে অফিস থেকে ছুটি নেয়। তার ক্লাস তাকে, আর সেজন্যই তাকে বড় কোনো পোস্টে হায়ার করতে সাহস পাচ্ছিলাম না। কারণ যদি হুট করে চাকরি ছেড়ে চলে যায়, তখন আমাদের কোম্পানির বিশাল বড় অঙ্কের একটা লস হয়ে যাবে। না বাবা, সেরকমটা হবে না, কারণ আমি কখনো মানুষ চিনতে ভুল করি না। যারা বিপদে পড়ে কোনো একটা কাজ করে, সেই কাজ ছেড়ে তারা সহজে চলে যায় না। তাই আমার মনে হচ্ছে আমরা এই ছেলেটাকে নির্দ্বিধায় আমাদের কোম্পানির ভালো কোনো পোস্টে হায়ার করতে পারি। সে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কারণ এই সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু একমাত্র মালিক হলে তুমি। আমি আশা করব তুমি যা কিছু করবে কোম্পানির ভালোর জন্যই করবে। কোম্পানির খারাপ কিছু হোক সেটা তুমি কখনোই চাইবে না। হ্যাঁ বাবা, তুমি এটা একদম ঠিক কথাই বলেছ। তুমি আমার উপর সব
সময় ভরসা রাখতে পারো। কোম্পানির খারাপ কিছু হবে সেরকম কোনো কিছু আমি কখনোই করব না। এই বলে নদী তার বাবার কেবিন থেকে বের হয়ে আসলো। তারপর আবারও আয়নের সঙ্গে দেখা করে আয়ন তখন নিজের কাজ করছিল। নদী পিছন থেকে তাকে বলতে থাকে। এক্সকিউজ মি মিস্টার, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আয়ন চমকে দাঁড়ায় পিছন থেকে। হঠাৎ করে এভাবে কেউ একজন কথা বলায় আয়ন পিছন ফিরে তাকিয়ে নদীকে দেখে বলতে থাকে। হ্যাঁ ম্যাডাম, বলুন কি বলবেন। কাল থেকে তোমাকে আর এই চাকরি করতে হবে না। কিন্তু কেন ম্যাডাম? হুট করে এইভাবে আমার চাকরিটা চলে গেলে আমাকে ভীষণ সমস্যায় পড়ে যেতে হবে। এই মুহূর্তে হুট করে আমি কোথাও চাকরি পাবো না। প্লিজ ম্যাডাম, আপনি এরকমটা করবেন না। তখনই নদী আয়নকে একটু আশ্বস্ত করে বলে। আরে না বোকা ছেলে, সেরকম কোনো ব্যাপার না। আমি তোমাকে কি বলছি তুমি সেটা আগে শোনো। তোমার প্রমোশন দিতে চাই। মানে? তুমি তো খুব ভালো করে জানো আজ আমার এই কোম্পানির ম্যানেজারের চাকরি চলে গেছে। হ্যাঁ ম্যাডাম, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন? খুব সহজ আর সিম্পল। আমি চাই ম্যানেজারের পোস্টে তুমি জয়েন করো। আয়ন ভীষণ রকম চমকে যায়, কারণ সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না নদী তার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। তাই সে নদীকে বলতে থাকে। ম্যাডাম, আপনি কি সত্যি কথা বলছেন না? আমার সাথে মজা করছেন? আচ্ছা, তোমার কেন এরকমটা মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মজা করছি? তাছাড়া আমি তোমার সঙ্গে কেন মজা করব? তুমি আমার দুলাভাই লাগো নাকি আমি তোমার শালিকা লাগে তোমার সঙ্গে আমি মজা করব? ছি ছি ম্যাডাম, এসব আপনি কি বলছেন? এরকমটা কেন হতে যাবে? আমি তো জাস্ট এমনি আপনাকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অফিস ছুটি হওয়ার পর তুমি আমার সঙ্গে দেখা করবে। আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণ হয়তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আমার ঋণ শোধ করার যখন তোমার এতই শখ, তখন যখন সময় হবে নিশ্চয়ই তোমাকে বলবো এই ঋণ শোধ করার জন্য। কিন্তু তখন কিন্তু আবার তুমি আমাকে না বলতে পারবে না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। যদি কখনো আমার এমন সুযোগ আসে যে আমি আপনাকে হেল্প করতে পারবো, তাহলে অবশ্যই আমি সেটা করার জন্য চেষ্টা করব। আর সেটা যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আমি কখনোই আপনাকে না বলবো না। বলতে নদী মুচকি হাসতে হাসতে আয়নের কাছ থেকে চলে গেল। আর এদিকে তখনই আয়নের কাছে অফিসের একজন স্টাফ আসলো আর আয়নকে বলতে লাগলো। কি ব্যাপার মিস্টার আয়ান? বিষয় তো কিছুই বুঝতে পারছি না। এমডি ম্যাডাম অফিসে আসা মাত্রই আপনার সঙ্গে এত খাতির জমে গেল, তার কারণটা কি? সেটা আমি কি করে বলবো? আপনিও যেমন জানেন আমিও তো ঠিক তেমনি জানি। আমি তো আর এর চাইতে বেশি কিছু জানি না। তাই আমার মনে হয় এইসব প্রশ্ন আমাকে করে সেরকম কোনো লাভ নেই। কিন্তু কেন জানি না, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। একটা কথা মনে রাখবেন আয়ান সাহেব, আকাশে চাঁদ উঠলে মেঘ কখনো সেটা ঢেকে রাখতে পারে না। কি হ্যাঁ, একদম আমিও সেটাই মনে করি। যদি কখনো আকাশের চাঁদ উঠে তাহলে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। আয়নের কাছ থেকে এই কথা শুনে অফিসের ওই স্টাফ তখন আর কোনো কথা বলার সুযোগ না পেয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আয়ন আবারও নিজের কাজ করতে লাগলো। এভাবেই সেদিনের মতো অফিস ছুটি হয়ে গেল। আর অফিস শেষে আয়ন অফিস থেকে বের হয়ে আসছিল। তখনই নদী পিছন থেকে আয়নকে বলতে থাকে। কি ব্যাপার আয়ন সাহেব? আপনাকে বলেছিলাম আমার সঙ্গে দেখা করে তারপরে এই অফিস থেকে বের হতে, কিন্তু আপনি সেটা না করে অফিস থেকে চলে যাচ্ছেন কেন? আই অ্যাম সো সরি ম্যাডাম, আমার আসলে মনে ছিল না। কাজ শেষ করতে করতে আপনার বলা কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এই বলে নদী বেশ কয়েকটা শপিং ব্যাগ আয়নের দিকে এগিয়ে দিল। আর তারপর বলতে লাগলো। দিস ইজ ফর ইউ। কাল থেকে এগুলো পরে তারপর অফিসে আসবেন।
ম্যানেজার বলে কথা। আয়ান শপিং ব্যাগগুলো নিজের হাতে নিল আর খুলে দেখতে পেল ভিতরে দামি দামি ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, ঘড়ি আর প্রয়োজনীয় কিছু জিনিস। এগুলো দেখে আয়ান নদীকে বলতে লাগলো, ম্যাডাম, এসব কি? এগুলোর তো অনেক দাম, কিন্তু আপনি এগুলো আমাকে কেন দিচ্ছেন? দেখুন মিস্টার আয়ান সাহেব, আমি আপনাকে আরও একবার বলেছি, আবার মুখের উপর কথা বলে আমি একদম পছন্দ করি না। আর আশা করব আপনিও সেটা করবেন না। আমার মনে হয়েছে এগুলো আপনার প্রয়োজন, তাই এগুলো আপনাকে দেওয়া। কাল থেকে এগুলো ব্যবহার করবেন, তাহলে আমি খুব খুশি হব। কিন্তু ম্যাডাম, এগুলোর তো অনেক দাম। আমার 3 মাসের স্যালারি দিয়েও এতগুলো জিনিস কেনা যাবে না। সে আমি খুব ভালো করেই জানি, কিন্তু এই জিনিসগুলো আমি আপনাকে টাকার বিনিময়ে দেইনি। এগুলো আমি আপনাকে ফ্রিতে গিফট করেছি, আর আমি আশা করব এগুলো আপনি ব্যবহার করবেন। যথা আজ্ঞা ম্যাডাম, আপনি যেরকমটা বলবেন আমি সেরকমটাই করব। তবে কি আজ আমি বাসায় যেতে পারি? অবশ্যই, চলুন আমি আপনাকে আপনার বাসার সামনে নামিয়ে দিব। আপনি আমার সঙ্গে আমার গাড়িতে চলুন। বলে নদী আয়নকে নিয়ে অফিস থেকে বের হয়ে আয়ন নদীর সঙ্গে যেতে না চাইলেও নদীর কথায় বাধ্য হয়ে নদীর গাড়িতে উঠল। আর তারপরে ড্রাইভার গাড়ি স্টার্ট করে একটা গলির সামনে এসে আয়ন গাড়িটা দাঁড় করাতে বলল। আর তারপরেই নদীও আয়নের সঙ্গে গাড়ি থেকে নামলো। নদী গাড়ি থেকে নামতেই দেখে আয়ন নদীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে গাড়ি থেকে নামলেন কেন? আমি তোমার সঙ্গে তোমার বাসায় যাব। তুমি কেমন জায়গায় থাকো সেটা আমার দেখার বড্ড ইচ্ছে। তুমি আমাকে নিয়ে যাবে না? আপনাকে নিয়ে যদি আমার কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাডাম সেখানে গিয়ে আপনি 2 মিনিটও টিকতে পারবেন না। চিপা গলি আর বস্তিতে থাকি। ঠিক আছে, তারপরও আমি তোমার সঙ্গে যাব। তুমি আমাকে নিয়ে চলো। এই বলে নদী আয়নের পিছন পিছন হাঁটা শুরু করলো। চিপাগলির একটা রাস্তায় হেঁটে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আয়নের পিছন পিছন নদী হেঁটে চলেছে। প্রায় 5 মিনিট হাঁটার পর একটা ভাঙ্গাচোরা বাড়ির সামনে এসে আয়ন দাঁড়ালো। আর তারপর সেই নদীকে বলতে লাগলো, ম্যাডাম, আমি এই বাড়িটাতেই থাকি। আমার মনে হয় এবার আপনার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ ভিতরের পরিবেশ আরও বাজে। এদিকে নদী ততক্ষণে আয়নের কথায় কোনো পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল আর বাড়িটার চারপাশ ভালো করে দেখে নিল। তারপরে সে আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজ রাতেই তুমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিবে। আমি কালকের মধ্যে তোমার জন্য ফ্ল্যাট বুকিং দেব, আর তুমি তখন থেকে সেখানেই থাকবে। আই অ্যাম সরি টু সে ম্যাডাম, আমার ফ্ল্যাটে থাকার মতো সামর্থ্য নেই, কারণ এই মুহূর্তে নিজের পড়াশোনা কন্টিনিউ করা, তারপর আবার ফ্যামিলির পাশে দাঁড়ানো আমার জন্য খুবই প্রয়োজনীয়। আমি যদি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে চাই, আমার মাসে 10,000 টাকা ভাড়া গুনতে হবে, আর সেই 10,000 টাকা দিয়ে আমার একটা সম্পূর্ণ মাস খুব ভালোভাবে চলে যাবে। এ দেখো, একদম বেশি কথা বলবে না। আমি তোমাকে নিজের খরচে ফ্ল্যাট ভাড়া করে দেব। তুমি যতদিন ইচ্ছে সেখানে থাকবে, আর তার জন্য সম্পূর্ণ ভাড়া আমি দেব। তোমাকে 1 টাকাও খরচ করতে হবে না। কিন্তু ম্যাডাম, আমি আপনার কাছ থেকে এত সুযোগ সুবিধা নিতে পারি না। আমি আপনার কোম্পানিতে অন্য সব কর্মচারীদের মতোই সাধারণ একজন কর্মচারীর প্রতি আপনার এত দরদ না দেখালেও চলবে। আপনি আমাকে প্রমোশন দিয়েছেন, অফিসের পিয়ন থেকে ম্যানেজার বানিয়েছেন, এটাই আমার জন্য বিশাল কিছু। আর কিছু চাই না আপনার কাছ থেকে। জাস্ট স্টপ ইওর মাউথ। আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো, আমি তোমাকে যেটা করতে বলেছি তোমাকে সেটাই করতে হবে। এছাড়া তোমার সামনে অন্য কোনো রাস্তা খোলা নেই। আর যদি তুমি আমার কথার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার সাহস দেখিয়েছো, সেটা কিন্তু তোমার জন্য খুবই খারাপ হবে। এটা আমি তোমাকে বলে দিলাম। এই বলে নদী সেখান থেকে চলে গেল। আর এইদিকে অ্যান তখনও হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। তখনই অ্যানের রুমমেট একজন পিছন থেকে অ্যানের কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাই? ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। ম্যাডাম কে হয় আপনার? আরে ভাই, এভাবে টিটকারি মেরে কথা বলার কিছুই নেই। উনি আমার অফিসের বস। ব্যাস এইটুকু পর্যন্তই সীমাবদ্ধ। আপনাকে এটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। কিন্তু ওনার কথা বলার ধরন দেখে তো মনে হলো উনি আপনার খুব কাছের একজন কেউ হন, যেভাবে অধিকার কাটিয়ে কথাগুলো বলছিল। আরে ভাই, আপনি আর তেরা তেরা কথা বলে মেজাজ খারাপ কইরেন না। এমনিতেই
উনি আমার মাথাটা গরম করে দিয়েছেন। নেহাত অফিসের বস হন, তাই কোনো কিছু বলতে পারছিলাম না। কিন্তু আপনি সেরকমটা ভাববেন না। আপনার মুখের উপর 3টা কথা বলে দিতে আমি 2বারও চিন্তা করব না। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন, আমি আপনাকে কোনো কিছুই করতে বলবো না। এই কথা বলে শুভ সেখান থেকে চলে গেল। আর এভাবে কিছুক্ষণ আয়ন সেখানে দাঁড়িয়ে থাকার পর নিজের রুমে আসে, ফ্রেশ হয়ে রাতের খাবার তৈরি করে আর খাবার খেয়ে নেয়। এদিকে সারাদিন অফিস আর বাসে এসে রান্না বান্নার পর আয়ন খুবই ক্লান্ত হয়ে পড়ে। এটা প্রতিদিনকার রুটিন, কিন্তু তারপরও সে যেহেতু একজন স্টুডেন্ট, তাই ক্লান্ত শরীর নিয়েও তাকে পড়ার টেবিলে বসতে হয়। আজকেও তার অন্যটা হয়নি। খাবার দাবার খেয়ে আয়ন পরের টেবিলে বসে পড়ে প্রায় 1টা পর্যন্ত পড়াশোনা করে। হঠাৎ করে আয়নের ভাঙ্গাচোরা বাটন মোবাইলটা বেজে ওঠে। আয়ন মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। আয়ন সচরাচর অচেনা নাম্বার থেকে আসা কল রিসিভ করে না, আজও তার অন্যতা হয়নি। বেশ কয়েকবার কল আসলে ফোনটা রিসিভ করেনি, ফোন সাইলেন্ট করে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যথাসময়ে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। তখন কেউ একজন তার রুমে দরজায় নক করে। আয়ন দরজাটা খুলতেই দেখতে পাই নদী তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আয়ন নদীকে দেখে সালাম দেয় আর তারপর বলতে থাকে, আসসালামু আলাইকুম ম্যাডাম, কি ব্যাপার হঠাৎ আপনি এখানে এই সাত সকালবেলা? কেন, আমি এখানে আসাতে তোমার খুব বেশি অসুবিধা হয়ে গেছে নাকি? কাল রাতে আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছিলাম, যদি তুমি আমার কলটা রিসিভ করতে তাহলে তো আজ সকালবেলা আমাকে এখানে আসতে হতো না। তখনই আয়ন মাথায় হাত দিয়ে বলতে থাকে, এই আই এম সো সরি ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি যে গতকাল কলটা আপনি দিয়েছিলেন। আপনি দিয়েছিলেন জানলে আমি কলটা রিসিভ করতাম। আসলে আমি সচরাচর অচেনা নাম্বারের কল রিসিভ করি না, তাই আপনার কলটা রিসিভ করিনি। আমি ভেবেছিলাম হয়তো অপরিচিত কেউ আর রং নাম্বারে কল করেছে, তাই। তুমি মানুষ নাকি অন্য কিছু, আমি তো সেটাই বুঝতে পারলাম না। একজন মানুষ এতগুলো কল দিলে নিশ্চয়ই কোনো প্রয়োজনে কল দিয়েছে। কোনো মানুষ অপরিচিত কাউকে নিশ্চয়ই এতগুলো কল দিবে না। আই অ্যাম সো সরি ম্যাডাম, আপনি যদি আমাকে এটা বলে দিবেন আপনি আমাকে কল দিবেন, তাহলে অবশ্যই আমি কলটা রিসিভ করতাম। নেক্সট টাইম আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও সেসব কথা। তোমাকে আমি যা বলেছিলাম তা করেছো তো? না মানে আসলে ম্যাডাম, প্রতিদিনের মতো কাল অফিস থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসেছিলাম, আর তখনই অনেক রাত হয়ে গেছে, তাই আর এসব কিছু করার সময় ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু আমার বইপত্র গুছিয়ে নাও, আর বাকি সব কিছু আমি তোমাকে কিনে দেব। এই সব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। বলে নদী নিজেই আয়নের রুমের ভিতর প্রবেশ করলো আর আয়নের বইপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে রাখলো। তারপর এসে আয়নকে বলতে লাগলো, চলো, তোমাকে অফিসে পৌঁছে দেবো, আর তারপর আমি নিজের হাতে তোমার নতুন ফ্ল্যাট গুছিয়ে দেব। প্রয়োজনীয় যা যা কিছু লাগবে আমি সব কিছু নিজের হাতে কিনে দেব। ম্যাডাম, আপনি কেন শুধু শুধু আমার পিছনে এত টাকা নষ্ট করছেন? এই সব কিছুর আসলেই কোনো প্রয়োজন ছিল না। কিন্তু নদী তখন আর আয়নের কথার কোনো উত্তর দিল না, চুপচাপ গাড়িতে এসে বসলো। আয়নও তখন আর কোনো কথা বলার সাহস না পেয়ে নদীর পিছনে পিছনে গাড়িতে এসে বসে। নদী গাড়িতে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। ড্রাইভার অফিসের সামনে এসে গাড়ি দাঁড় করালো। তারপরে আয়ন আর নদীর দুজনে একসঙ্গে গাড়ি থেকে নামলো। যে ব্যাপারটা অফিসের অনেক স্টাফই লক্ষ্য করেছিল, কিন্তু নদী সেসব কিছু পরোয়া না করে আয়নকে নিয়ে অফিসের ভিতরে প্রবেশ করে আর ম্যানেজারকে নিয়ে যায়। নদী আয়নকে নিয়ে সোজা ম্যানেজারের চেয়ারে বসালো আর তারপর বলতে লাগলো, আজ থেকে এই চেয়ার, এই কেবিন শুধুই তোমার। ম্যাডাম, আপনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিলেন, আমি এই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারবো তো? ইনশাল্লাহ তুমি এই দায়িত্ব পালন করতে পারবে। তোমার উপর এতটুকু ভরসা আমার আছে। তোমাকে এই একদিন থেকে আমি যতটুকু জেনেছি আর যতটুকু বুঝেছি, তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কিন্তু ম্যাডাম, আমাকে এসব ব্যাপারে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। আমি যদি না পারি কিংবা যদি কোনো ভুল করি তখন কি হবে? অত সব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি শুধু সেটাই করো, আর তারপর যা হবে সব আমি সামলে নেব।
তাছাড়া তুমি নতুন এটা আমি খুব ভালো করেই জানি, তাই তোমাকে সমস্ত ব্যাপারে আমি সহযোগিতা করব। এই বলে আয়নের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর তারপর সোজা অফিস থেকে আয়নের জন্য কেনা নতুন ফ্ল্যাটে। সেখানে সে আয়নের জন্য বেশ কিছু ফার্নিচার অর্ডার করেছে, সেগুলো অলরেডি চলে এসেছে। আর তারপর লোকের সহযোগিতা নিয়ে সেগুলোকে সুন্দর করে সাজাতে থাকে। সমস্ত কাজ শেষ করে মোটামুটি প্রায় দুপুরের মতো হয়ে গেল অফিসে। আর তারপরে নদী অফিসে ফিরে আসলো। নদী অফিসে ফিরে আসা মাত্রই আয়ান নদীর কাছে গেল, তারপর বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি তো আমাকে কোনো কাজ বুঝিয়ে না দিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেছেন। আমি তো সেই সকাল থেকে বসে আছি, কোনো কাজ করিনি। হ্যাঁ তো কি হয়েছে, কাজ জমে গেছে, কোনো সমস্যা নেই, আমি করে দেব। আমি তো তোমাকে বলেছি তুমি যত রকম সমস্যা করবে আমি তোমাকে সব রকম সমস্যা থেকে তুলে নিয়ে আসার জন্য সাহায্য করব। কিন্তু ম্যাডাম, তারপরেও এই তুমি সব সময় এত কথা বলো কেন? তোমাকে না বলেছি সব সময় আমার মুখের উপরে কোনো কথা বলবে না। আমার মুখের উপরে কথা বলো আমি একদম পছন্দ করি না। কেন, তুমি কি এটা কানে শুনতে পাও না নাকি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আই অ্যাম সো সরি। আপনি প্লিজ আমাকে আমার কাজগুলো বুঝিয়ে দিন। নদী তখন আর কোনো কথা না বলে চুপচাপ আয়নকে তার কাজ বুঝিয়ে দিল। আর তারপরে সে নিজেই কেবিনে চলে গেল। এদিকে কিছুক্ষণ পরেই অফিসে বেশ কিছু স্টাফ মিলে আয়নের কেবিনে আসে। আর সবাই মিলে আয়নকে বলতে থাকে, ব্যাপার মিস্টার? তো আমার কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার মিস্টার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে আপনার জন্য ম্যানেজারের চাকরি চলে গেল, আর তারপর আবার ম্যানেজার জায়গায় আপনি এসে বসলেন। আসল ব্যাপারটা আমার কাছে গোলমেলে লাগছে। এখানে গোলমেলে লাগার কোনো ব্যাপার নেই। যেটা হয়েছে শুনুন, আমি বলছি। ম্যানেজার সাহেবকে নতুন ম্যাডামের পছন্দ নয়, তাই ওনাকে বের করে দিয়েছেন। আর ওনার মনে হয়েছে আমি এই কাজটার জন্য উপযুক্ত, তাই উনি আমাকে এই কাজটা দিয়েছেন। এতে যদি আপনাদের পার্সোনালি কোনো প্রবলেম থাকে তাহলে ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন। পাগল হয়েছেন নাকি? আপনারে যে ম্যাডামের সঙ্গে এসব কথা বলতে যায়, আমার যে ম্যাডামের সঙ্গে এসব ব্যাপার নিয়ে কথা বলতে যাই, আমাদেরকে ঠিক ওই মুহূর্তে ওই অফিসার থেকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। এটা আমার খুব ভালো করেই জানি, তাই আমরা নিজেদের জন্য কোনো রিস্ক নিতে চাই না। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমাকে এসব ব্যাপারে কোনো প্রশ্ন করে বিরক্ত না করলেই খুশি হব। তখন আর তারা কোনো কথা বলার সাহস পেল না। চুপচাপ কেবিন থেকে বের হয়ে চলে গেল। তবে তাতেই নিজেদের মধ্যে কানাঘুষা চলতে লাগলো। আচ্ছা ব্যাপারটা কি বলতো, এই ছেলেটার মধ্যে ম্যাডাম কি এমন দেখেছে ওর জন্য ম্যানেজারের চাকরি চলে গেল, আর তারপর ওই ছেলেটাকে এই ম্যানেজারের পোস্টে বসিয়ে দিল, একদম পিয়ন থেকে ম্যানেজার বানিয়ে দিল। আরে ভাই, সেটা তো আমার মাথাতেই ঢুকছে না। আপনাকে কি করে বলবো অফিসে কত যোগ্য যোগ্য ব্যক্তি আছে, শিক্ষিত, কোয়ালিফিকেশনের সীমাবদ্ধ, কিন্তু ম্যাডাম তাদেরকে চোখে দেখতে পেয়েও সামান্য একটা পিয়নকে অফিসের ম্যানেজার বানিয়ে দিল। আরে ভাই আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে। কোনোভাবে যদি এসব কথা ম্যাডামের কান পর্যন্ত চলে যেতে পারে তাহলে আমাদের চাকরি থাকবে না। তখন ভাই ম্যানেজারের মতো আমাদেরকেও বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। যদি কোনোভাবে ম্যাডামের কান পর্যন্ত এই কথা চলে যেতে পারে, আমরা তার অগোচরে এসব বিষয় নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের চাকরি চলে যাবে নির্ঘাত। তাই এসব ব্যাপার নিয়ে আলোচনা না করাটাই শ্রেয়। এই বলে তারা সেখানেই তাদের আলোচনা সমাপ্তি ঘটালো। এদিকে অফিস শেষ হতেই আয়ান অফিস থেকে বের হতে যাবে, তখনই নদী এসে তার সামনে দাঁড়ালো। আর তারপরে সে আয়ানকে বলতে লাগলো, চলো তোমাকে তোমার নতুন ফ্ল্যাটে নিয়ে যাব। আয়ন তখন কোনো কথা না বলে নদীকে অনুসরণ করলো, কারণ সে খুব ভালো করে জানে এখন নদীর সঙ্গে কোনো কথা বলতে গেলে নদী অকারণে রেগে যাবে, আর আয়নকে সেই রাগের উষ্ণতা সহ্য করতে হবে। তাই চুপচাপ গাড়িতে এসে বসে। আর তখনই নদীর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। তখনই ড্রাইভার নদীকে বলতে থাকে, ম্যাডাম এখন আমরা কোথায় যাব? আপনার বাসায় নাকি ওই বস্তিতে? বস্তি মানে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজ সকালে আমরা যে ফ্ল্যাট গুছিয়ে রেখে এসেছি ওই ফ্ল্যাটে নিয়ে চলুন। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যেমন বলবেন। এই বলে ড্রাইভার গাড়ি স্টার্ট করে। আর তারপর
ও আয়ানের জন্য কেনা নতুন ফ্ল্যাটে এসে পৌঁছায়। অফিস থেকে খুব একটা দূরে না, এই তো মোটামুটি 3 মিনিটের রাস্তা। আয়নকে নদী উপরে নিয়ে গেল, আর তখনই ড্রাইভার নদীর বাবাকে ফোন করে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। যদিও আমি বুঝতে পারছি না এই কথাটা আপনাকে বলা ঠিক হবে কি না। কি হয়েছে ড্রাইভার সাহেব? আপনার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কোনো ঝামেলা হয়ে থাকলে আপনি আমাকে খোলাখুলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। না মানে আসলে স্যার, ব্যাপারটা আপনাকে কীভাবে বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। আমি তো আপনাকে বললাম, এত চিন্তা করার কিছুই নেই, যা হয়েছে তা আমাকে খুলে বলুন। আর আপনি যদি আমাকে খুলে না বলেন তাহলে আমি বুঝবো কি করে কি হয়েছে। না মানে আসলে ম্যাডাম যখন থেকে অফিসে এসেছে তখন থেকেই দেখছি ওই পিয়ন ছেলেটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। এটা আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ, সেটা তুমি একদমই ঠিক বলেছো। এই ব্যাপারটা আমিও লক্ষ্য করছি। কাল থেকে আমার মেয়ে অফিসে এসেছে, আর কাল থেকেই সব কিছু গন্ডগোল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমার মেয়ে এই ছেলেটার মধ্যে কি এমন দেখেছে। স্যার আসলে আমি আপনাকে এটাই বলতে চাই, আপনি আপনার মেয়েকে একটু দেখে রাখবেন, কারণ এই সব গরিব ছোট লোকদের একদম বিশ্বাস নেই। ওরা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, তাই আপনাকে এই কথাটা বলা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আর আমাকে এসব কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনি যে আমাকে এই কথা বলেছেন, ওরা যেন এটা কোনোভাবেই জানতে না পারে। স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা যদি এই ব্যাপারে কোনোভাবে জানতে পারে তাহলে আমার চাকরি থাকবে না। আমি আপনাদের কোম্পানি থেকে যে মোটা অঙ্কের বেতন পাই সেটা তো অন্য কোথাও গেলে পাবো না। তাই আমি আমার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবো। আর আপনিও কিন্তু কখনোই আমার ব্যাপারটা তাদের সামনে প্রকাশ করবেন না। এই বলে তারা নিজেদের মতো কথা বলা শেষ করলো, আর তারপরেই ফোন দিল। এদিকে নদী আয়নকে তার ফ্ল্যাটে নিয়ে আসলো। সারপ্রাইজ! দেখো তোমার এটা পছন্দ হয়েছে কিনা। আয়ান ভিতরে ঢুকে 4-5টা ভালো করে একবার দেখে নিল। দামি ফ্ল্যাট, সেই সঙ্গে দামি ফার্নিচার। এটা থেকে আয়ান অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে নদীকে বলতে থাকে, দেখুন একদম সুপার, একটাও কোনো কথা বলবে না। আমি যা করছি আমাকে আমার মতো করে সেই সব কিছু করতে দাও। সেগুলো আমি তোমার কোনো রিকোয়ারমেন্ট শুনবো না। এখানে যা কিছু আছে সব কিছুই তোমার জন্য। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটাও ব্যবস্থা করে দিব। তবে আমাকে এখন যেতে হবে, একটু কাজ আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, তোমাকে রান্না করতে হবে না, আমি অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি। তোমার খাবার চলে আসবে, খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসো। আয়ন ভিতরে ঢুকে 4-5টা ভালো করে একেবারে দেখে নিল। দামি ফ্ল্যাট, সেই সঙ্গে দামি ফার্নিচার। এটা দেখে আয়ন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে নদীকে বলতে থাকে। এই বলে নদী আয়নের বাসা থেকে বের হয়ে চলে গেল, আর আয়ন এসে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার উপরে সেই বসলো। নরম তুলতুলে বিছানায় গা এলিয়ে দিলে এখনই যেন চোখ লেগে যাবে। আয়ন বেশিক্ষণ সেখানে বসলো না, ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসতে না আসতেই দরজার কলিং বেলের আওয়াজ শোনা গেল। আয়ন দরজা খুলতে দেখতে পেল ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। ডেলিভারি ম্যান তার হাতে একটা খাবারের প্যাকেট তুলে দিয়ে চলে গেল। আয়ন রুমের ভিতর এসে খাবারের প্যাকেটটা খুলে খেয়ে নিল, আর তারপর পড়তে বসলো। রাত আনুমানিক 12:30 পর্যন্ত পড়ার টেবিলেই ছিল। তারপরেই পড়া শেষ করে বিছানায় চলে আসে। চোখটা লেগে আসছিল, তখনই ফোনটা বেজে ওঠে। আয়ন ফোনটা হাতে নিয়ে দেখে গতকালের সেই নাম্বারটা থেকেই ফোন এসেছে। আয়ন বুঝতে পারল নদী তাকে ফোন করে, যে তাই সে ফোনটা রিসিভ করলো, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেল। হাই, কি করছিলে তুমি? এই তো এখনই ঘুমিয়ে যাচ্ছিলাম, আপনি ফোন না দিলে হয়তো ঘুমিয়ে যেতাম। ও আচ্ছা, তাহলে অসময়ে ফোন দিয়ে তোমায় বিরক্ত করলাম নাকি? আরে না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কি বলবেন, আমি শুনছি। আসলে আগামীকাল শুক্রবার অফিস বন্ধ আছে, তাই তোমাকে নিয়ে একটু বাইরে বের হতে চাই। তোমার কি সময় হবে? দেখুন ম্যাডাম, আসলে যদিও আমার আগামীকাল সেরকম কোনো কাজ নেই, তবে আমার মনে হয় না আপনার সঙ্গে যাওয়াটা আমার একদম উচিত হবে, কারণ আপনি আমার অফিসের বস। এমনিতেই আপনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, যেটা নিয়ে অফিসে অলরেডি
কানাঘুষা শুরু হয়ে গেছে। তারপর যদি কেউ এটা কোনোভাবে জানতে পারে আমি আপনার সঙ্গে বাইরে সময় কাটাচ্ছি, তাহলে কি হবে সেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। দেখো, আমি কে কি করলো কে কি না করলো সেই সব কিছু নিয়ে আমি কখনোই সেরকমভাবে কোনো চিন্তা ভাবনা করি না। আর আমি বলবো তোমাকেও চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি ছেলে মানুষ, বদনাম পুরুষকে কখনো ছুতে পারে না। ম্যাডাম, আপনি ভুল কথা বলছেন। বদনাম কখনো বড়লোক মানুষকে ছুঁতে পারে না। আমরা গরিব মানুষ, আমাদের কাছে মান সম্মান সব কিছু। আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মান সম্মানকে নিয়ে চিন্তা করি। আরে বাবা, আমি তোমাকে বললাম তো এই সব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তো আছি, আমার উপরে তুমি ভরসা করতে পারো। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে আমি কখনোই দেব না। আমি জানি ম্যাডাম, কিন্তু তারপরেও মানুষ আপনাকে কিংবা আমাকে নিয়ে কোনো মন্তব্য করুক, সেটা আমি চাই না। আর কোনো কথা নয়, কাল বিকেল 3টায় আমি তোমার বাসার সামনে আসব। তুমি রেডি হয়ে থাকবে, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে আয়নকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদী ফোনটা কেটে দিল। আর এইদিকে আয়ন ফোনটা রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন যেহেতু অফিস আর ভার্সিটি কোনোটাই ছিল না, তাই সে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে অলরেডি সকাল 11টা বেজে গেছে। আয়ন তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিজের জন্য নাস্তা তৈরি করলো। আর তারপর নাস্তা খেতে খেতেই হঠাৎ দেখতে পেল তার ফোনের রিংটোন বাজতেছে। এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে তার বাড়ি থেকে ফোন করা হয়েছে। আয়ন ফোনটা রিসিভ করলো। কী রে বাবা, কেমন আছিস? কয়দিন ধরে তো তুই আমাদের কথা ভুলেই গেছিস, একবারও ফোন দিয়ে আমাদের খোঁজখবর নিচ্ছিস না। আসলে কয়দিন ধরে আম্মু অফিসে একটু কাজের চাপ বেশি, তারপর আবার পড়াশোনার চাপটাও বেশি পড়ে গেছে, তাই আর কি ফোন দিতে পারছি না। তোমরাও তো এমনই, তোমরা তো একবার ফোন দিয়ে আমার খবর নিতে পারতে, কিন্তু তোমরা তো সেটা করলে না। আরে বাবা, তুই এটা খুব ভালো করেই জানিস আমরা কাজ করি, ব্যস্ত থাকি। তাছাড়া আমাদের ফোনে সেরকম কখনো রিচার্জ করা হয় না। তুই নিজে থেকেই ফোন দিস, তাই আমাদের আর রিচার্জ করার প্রয়োজন পড়ে না, কারণ আমাদেরকে তো কাউকে ফোন দিতে হয় না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। এখন বলো তোমরা কেমন আছো, আর তিশা কেমন আছে? এই তো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। তিশার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। কি বলো আম্মু এসব? তিশা সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, এখনই দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পড়াশোনাটা আগে শেষ করুক, তারপর না হয় বিয়ে শাদী নিয়ে চিন্তা করা যাবে। বাবা, এভাবে বলতে হয় না। তিশা মেয়ে মানুষ, তাছাড়া এটাই মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স। ভালো সম্বন্ধ বারবার আসে না। কিন্তু আম্মু তিশার এখনো অনেক ছোট, তাই আমার মনে হয় না ওকে এই মুহূর্তে বিয়ে দেওয়াটা ঠিক হবে। তুই কোনো চিন্তা করিস না বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে। তোকে যেটা বলার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ আম্মু বলো, কি বলবে? আর আব্বু কোথায়? আব্বুর শরীর কেমন আছে? এই তো, তোর আব্বু একটু বাজারে গেছে, আছে আলহামদুলিল্লাহ ভালোই। শোন, তিশাকে কিছু গয়না বানিয়ে দিতে হবে। আমাদের হাতে তো সেরকম কোনো টাকা নেই। তুই কি আমাদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবি? কথাটা শোনা মাত্রই আয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ সে যেটুকু চাকরি করে সেটুকু টাকা তার নিজের প্রয়োজনে খরচ করতে হয়। এখন বোনের বিয়ে বলে কথা, কিছু না দিলেও তো হয় না। এখন সে কি করবে সেটা ভেবে চুপ করে থাকে। তখনই তার আম্মু বলতে থাকে, চাপ নিস না বাবা, তোর বেশি কষ্ট হয়ে গেলে তোকে কিছু দিতে হবে না, আমরাই সবটা ব্যবস্থা করে নিব। আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ইনশাল্লাহ কিছু একটা ব্যবস্থা করব। আচ্ছা বাবা ঠিক আছে, তুই যদি কিছু করতে পারিস তো করিস, তা না হলে তোর উপর জোর দিয়ে কোনো কিছু বলবো না। আচ্ছা, তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো আম্মু আলহামদুলিল্লাহ ভালো। জানো আম্মু, আমার প্রমোশন হয়েছে, আমি একটা বড় পোস্টে ভালো বেতনে চাকরি পেয়েছি। আশা করছি
সামনের মাস থেকে নিজের খরচ চালিয়ে তোমাদের কিছু দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে এতদিন পর একটা খুশির খবর শুনতে পেলাম। হ্যাঁ আম্মু, দোয়া করো। আশা করি এখন থেকে আমাদের দিন ফিরবে। আচ্ছা বাবা, ঠিক আছে, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। তাহলে এখন রাখছি। আচ্ছা আম্মু, ঠিক আছে। তোমরাও নিজেদের খেয়াল রেখো, আর তোমরাও ভালো থেকো। ভালো থেকো। আল্লাহ হাফেজ। এই বলে আয়ন ফোন কেটে দেয়। এদিকে আয়নের আম্মু কথা শেষ করতে না করতেই তিশা মানে আয়নের ছোট বোন তার আম্মুর কাছে আসে। তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে থাকে, আম্মু জানো, আমার না ছোটবেলা থেকে অনেক শখ আমার বিয়েতে আমি গা ভর্তি স্বর্ণের গহনা পরবো। আরে মা, আমরা গরিব, আমাদের এত স্বপ্ন দেখতে হয় না। তোর বিয়েতে আদৌ স্বর্ণ দিতে পারবো কি না সেটাই তো বলতে পারছি না। তোর আব্বুর আর্থিক অবস্থা ভালো না, তোর ভাইয়ের হাতেও মনে হয় সেরকম কোনো টাকা পয়সা নেই। আল্লাহই জানে কি হবে আমাদের সাথে। যা হবে ভালোই হবে, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে তারা মা মেয়েতে কথার প্রসঙ্গ পাল্টে নিয়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে আয়নের বাবা বাড়িতে চলে আসলে তিশার আয়নের আম্মুকে এভাবে বারান্দায় বসে থাকতে দেখে আয়নের আপু আয়নের আম্মুকে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তোমার মা মেয়ে এভাবে মুখ কালো করে এখানে বসে আছো কেন? না, আসলে সেরকম কোনো ব্যাপার না। আয়ানকে কল করেছিলাম কিছু টাকা দেওয়ার জন্য, মনে হয় দিতে পারবে না। তোমাকেও বলি, হারিয়ে যেখানে জানো ছেলেটাকে আমরা 2 পয়সা দিতে পারি না। সে নিজের খরচ কষ্ট করে হলেও নিজেই চালানোর চেষ্টা করে, সেখানে তার কাছে কেন টাকা পয়সা চাইতে গেলে? অকারণে ছেলেটার মনটাকে খারাপ করে দিলে। কিন্তু কি করব তুমি সেটা বলো। তুমি একা একা সংসারের ঘানি টানতে পারছো না, এদিকে মেয়েটাকেও বিয়ে দিতে হবে, আমাদের তো কিছু একটা করতে হবে, তাই নয় কি? তোমাকে অত কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহ যখন বিপদ আপদ দেন তখন আল্লাহ নিজেই বান্দাকে সেই বিপদ আপদ থেকে উদ্ধার করেন। তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করার কথা কে বলেছে? নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আল্লাহ যেহেতু আমাদেরকে গরিব বানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন, যা আছে কপালে। হ্যাঁ রে মা, একদম ঠিক কথাই বলেছিস। তবে তোকে একটা কথা বলি, দেখ মা, আমরা গরিব মানুষ, আমাদের তোকে সাজিয়ে গুছিয়ে ধুমধাম করে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য হবে না ঠিক, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তোর শ্বশুরবাড়ির মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, যারা আমাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে তারা আমাকে বাড়ির পুত্রবধূ বানানোর স্বপ্ন দেখুক, আর যারা টাকা পয়সা অর্থ সম্পদ এসব কিছু খুঁজবে তাদেরকে আমার বাবার বাড়ির উঠান মারানোরও কোনো প্রয়োজন নেই। এটা বলে তিশা সেখান থেকে চলে গেল। আর এইদিকে আয়নের বাবা তখন বারান্দায় বসে বসে 2 চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে দিলেন। এটা দেখে আয়নের আম্মু বলতে লাগলো, আরে এভাবে তুমি কান্না করছো কেন? তুমি ওকে ছেলে মেয়েদের মতো বোকা হয়ে গেছো নাকি? দেখো, আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছেন, নিশ্চয়ই তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। তোমার এভাবে চিন্তা করে কিছুই নেই, তুমি অযথাই চিন্তা করে ভেঙে পড়ো না। আমি চাই তুমি একটু শক্ত থাকো। দেখো, এটা ভেবেই একটু কষ্ট লাগছে যে অন্য মেয়েরা বিয়ের সময় বাবার বাড়ি থেকে গা ভর্তি গহনা নিয়ে শ্বশুর বাড়িতে যায়, আর সেখানে আমরা আমাদের মেয়েকে কোনো স্বর্ণের গহনাই দিতে পারছি না। দেখো, চিন্তা করো না, আল্লাহ আমাদের কপালে যেটা রেখেছেন সেটাই হবে। আল্লাহ চাইলে হয়তোবা আমরা আমাদের মেয়েকে স্বর্ণের গহনা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে পারবো। এসব তুমি কি পাগলের মতো কথা বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আমার মাথা কেন খারাপ হতে যাবে? আমি তো শুধু তোমাকে এটা বললাম মাত্র। যাও, হাত মুখ ধুয়ে আসো, দুপুরে খাবারের সময় হয়েছে, আমি তোমাকে দুপুরে খাবার দিচ্ছি। এই বলে আয়নের আম্মু ঘরের ভিতর চলে গেলেন। আয়নের বাবা তখন পুকুর ঘাটে গিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে আসেন খাবার খাওয়ার জন্য। আয়নের আম্মু আয়নের আব্বুকে খাবার বেড়ে দেন। অপরদিকে আয়ন খাবার খাওয়া শেষ করে বিছানায় এসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয়। আর ঠিক কিছুক্ষণ পরেই নদী আয়নকে ফোন করে আর বলতে থাকে, কি হলো, তুমি রেডি হয়েছো? তোমাকে না আমি কাল বলে রেখেছিলাম
3টের মধ্যে রেডি হয়ে থাকতে। ম্যাডাম, আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আপনি জাস্ট 5 মিনিটে দাঁড়ান, আমি 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে আসতেছি। আমি তোমার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি, দরজাটা খোলো। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। এটা শুনে আইন দৌড়ে গিয়ে দরজা খুলে দিল, আর তখনই দেখতে পেল নদী সেখানে দাঁড়িয়ে আছে। আইন নদীকে রুমের ভিতর আসতে বলে, আর তারপর বলতে থাকে, আরে ম্যাডাম, আপনি এখানে চলে এসেছেন সেটা আমাকে বললেই তো পারতেন। তাছাড়া আপনি যখন বাসা থেকে বের হয়েছেন তার আগে আমাকে একটা মিসড কল বা মেসেজ দিলেই তো হয়ে যেত। আমি নিজেই রেডি হয়ে নিচে চলে যেতাম। আপনি কেন সিঁড়ি বেয়ে আসতে গেলেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তোমার রুমটা দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটু বাইরে বের হব। এই বলে নদী আয়নের রুমের ভিতরে সে বিছানায় বসলো। আয়ন আর কোনো কথা না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে ঢুকে গেল। 2-3 মিনিট পরেই কাপড় চেঞ্জ করে রুমে আসে। তখনই নদী ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনিটা নিয়ে আয়নের চুলগুলো ঠিক করে দিতে লাগলো। আয়ন হাঁ করে নদীর দিকে তাকিয়ে আছে। এটা দেখে নদী আয়নকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে জীবনে এই প্রথমবার আমাকে দেখছো। না মানে আসলে ম্যাডাম, আপনি যেটা করছেন আমার মনে হয় সেটা একদম ঠিক হচ্ছে না। আপনি চিরুনিটা আমার কাছে দিন, আমার চুল আমি নিজেই ঠিক করে নিতে পারবো। দেখো, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, এত কথা বলা আমার একদম ভালো লাগে না। আমি যখন যেটা করতে চাই তখন সেটাই আমাকে করতে দিবে, আর তা না হলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। আয়ন তখন আর কোনো কথা বলার সাহস পেল না। নদী আয়নের চুল ঠিক করে দিল, আর তারপর ড্রেসিং টেবিলের ডর থেকে পারফিউম নিয়ে আয়নের গায়ে লাগিয়ে দিতে লাগলো। তখনই আয়ন নদীকে বলতে লাগলো, আরে ম্যাডাম, এসব কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখনই নদী নিজের ডান হাত দিয়ে আয়নের মুখটা বন্ধ করে দিয়ে বলতে লাগলো, একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, আমি যা করছি তা আমাকে করতে দাও। আয়ন তখন আর কোনো কথাই বলে না। নদী আয়নকে পারফিউম লাগিয়ে দেওয়ার পর হাতে ঘড়ি আর চোখে সানগ্লাস পরিয়ে দেয়, আর তারপরে আয়নের হাত ধরে নিয়ে নিচে চলে আসে। গাড়িতে বসিয়ে নদী ড্রাইভারকে বলতে লাগলো, ড্রাইভার আঙ্কেল, আমাদেরকে রমনায় নিয়ে চলুন। ড্রাইভার তখন কোনো কথা না বলেই গাড়ি চালাতে শুরু করলো। রমনা পার্কে গেটের সামনে এনে দাঁড় করালো। নদী আয়নকে নিয়ে গাড়ি থেকে নেমে সোজা পার্কের ভিতর ঢুকে গেল। আর এইদিকে ড্রাইভার তখনই আবারও নদীর বাবার নাম্বারে ফোন করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার সাহেব, আজ তো শুক্রবার, আপনি ছুটিতে যাননি? না মানে আসলে স্যার ম্যাডাম আজকে ছুটি দেননি, উনি আজ ঘুরতে এসেছেন, তাই আমাকে আজকেও ডিউটি করতে হচ্ছে, যার কারণে উনি আমাকে অ্যাডভান্স পেমেন্টও দিয়েছেন। মানে এসব আপনি কি বলছেন? শুক্রবার তো নদী কখনো বাইরে যায় না, আজ কোথায় গিয়েছে? স্যার আমি আপনাকে আগেই বলেছিলাম ব্যাপারটা একটু পর্যবেক্ষণ করে দেখতে। ম্যাডাম আজকে ওই ছেলেটাকে নিয়ে রমনা পার্কে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখতেছি। আর হ্যাঁ, ব্যাপারটার জন্য আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্য কেউ যেন কোনোভাবেই কোনো কিছু জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, যেরকম বলছেন ঠিক সেরকমই যেন হয়, এর থেকে যেন একটুও নড়চড় না হয়। এ বলে ড্রাইভার ফোন রেখে দিল। আর তারপর প্রায় 4 ঘন্টা ঘোরাঘুরি করে নদী আর আয়ান পার্ক থেকে বের হয়। গাড়িতে উঠতেই নদী ড্রাইভারকে বলতে লাগে, আঙ্কেল, আমাদেরকে কোনো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে চলুন, আমরা দুজনে একসঙ্গে ডিনার করব আর তারপর বাড়িতে ফিরবো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা গাড়িতে উঠে বসুন, আমি এখনই আপনাদের নিয়ে যাচ্ছি। এই বলে ড্রাইভার গাড়ি চালাতে থাকে। একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে এসে ড্রাইভার গাড়িটা দাঁড় করালো। আর তখনই আয়ন আর নদী দুজনেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। যাওয়ার সময় নদীর ড্রাইভারকে 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিতে বলল। নদী আর আয়ন দুজনেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। প্রায় 2 ঘন্টা পর দুজনে একসঙ্গে রেস্টুরেন্ট থেকে বের হয়। নদী আয়নকে বাসে পৌঁছে দিয়ে তারপর নিজের বাসে চলে আসে। নদী যখন বাসে এসে পৌঁছালো তখন রাত আনুমানিক 9টার মধ্যে। কলিং বেলে চাপ দিতে নদীর বাবা এসে দরজাটা খুলে দিল। নদী তখন তার বাবাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার বাবা,
তুমি কেন দরজা খুলে বাড়ির সব গেল কোথায়? সবাই বাড়িতেই আছে, তবে তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, তাই আমি এখানে বসে তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে আমি সত্যিই বুঝতে পারছি না কি এমন কথা যেটা বলার জন্য তোমাকে এখানে বসে থাকতে হবে। তুমি তো নিজের রুমে ডেকে নিয়েও আমাকে সেটা বলতে পারতে। কথাটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমাকে এখানে বসে তোমার জন্য অপেক্ষা করতে হলো। আচ্ছা ঠিক আছে, যাও ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি একটু ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। এই বলে নদী নিচের রুমে চলে গেল। আর যাওয়ার সময় কাজের মেয়েটাকে তাদের দুজনের জন্য 2 কাপ কফি বানাতে বলল। প্রায় 5 মিনিট পর নদী ড্রয়িং রুমে ফিরে আসে, আর তখনই সে তার বাবাকে বলতে থাকে, এবার বলো কি হয়েছে তোমার, আর কি এমন কথা সেটার জন্য তুমি এখানে বসে আমার জন্য অপেক্ষা করছো? দেখো, আমি জানি তুমি যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিমতী একটা মেয়ে, তোমাকে সব কিছু খুলে বলতে হবে না, তাই আমি তোমাকে একটু শর্ট করে বলছি। তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। কাউকে এভাবে পরিচয় দিয়ে মাথায় ওঠানো কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি কাকে মিন করে কথাটা বলছো। দেখো, আবার যদিও আমি তাকে এই কথাটা বলিনি, তবে তুমি বলাতে আমি তোমাকে বলছি, ছেলেটাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই তার জন্য আমার এক আকাশ পরিমাণ দুর্বলতা। এসব তুমি কি বলছো? তোমার কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সব পাগলের মতো কথাবার্তা বলছো তুমি? আমি কোনো পাগলের মতো কথাবার্তা বলছি না বাবা, যা বলছি একদম সত্য কথা বলছি। ছেলেটাকে আমি প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, আর তার জন্যই এই সব কিছু করছি আমি। আর আমি যদি কাউকে বিয়ে করি তাহলে এই ছেলেটাকেই করব। এখন তুমি কি করবে না করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। যদি মেনে নাও তাহলে ভালো, আর যদি মেনে না নাও তাহলে আমার কিছুই করার থাকবে না। এই বলে নদী সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। নদীর বাবা পড়ে গেলেন মহা চিন্তায়। কী করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না। ওই মুহূর্তে নদীর আম্মু সেখানে আসেন। নদীর বাবাকে এমন চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে তিনি নদীর বাবাকে বললেন, কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে ডিপ্রেসড আছো নাকি? কি হয়নি সেটাই তুমি আমাকে জিজ্ঞাসা করো। আমি ভাবতে পারছি না আমি কি করব, আর এই মুহূর্তে কোনটা আমার করা উচিত। সত্যি তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। একটু কেয়ারলি খুলে বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কি বলবো, আমি তো নিজেই সেটা ভেবে পাচ্ছি না। তোমার মেয়ে অবশেষে কিনা সামান্য 2 টাকার ছেলের প্রেমে পড়লো। আমি তো এটা ভাবতে পারছি না যে কিনা দেশ বিদেশ সবখানে ঘুরে বেড়ায়, চাইলে কোনো ব্রিটিশ সিটিজেন ছেলের সঙ্গে বিয়ে করতে পারে। সে কিনা সামান্য একটা গরিব ঘরের ছেলেকে পছন্দ করছে, কিনা আমাদের কোম্পানিতে পিয়নের চাকরি করত। মানে এসব তুমি কি বলছো? আমি কিছু বুঝতেই পারছি না। মেয়ের মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, তাই তো তোমার মেয়ে এসব পাগলের মতো কর্মকাণ্ড করছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। আমি নিজের মেয়ের সঙ্গে কথা বলবো, দেখি ব্যাপারটাকে কিভাবে সমাধান করা যায়। হ্যাঁ, তুমি সেটাই করো, কারণ তোমার মেয়ে এই সম্পর্কের মধ্যে নিজেকে জড়িয়ে রাখলেও আমি কোনোদিন এই সম্পর্ক মেনে নেব না। আমার একটা ক্লাস স্ট্যাটাস আছে, আমাকে সেটা মেনটেন করে চলতে হয়। তাছাড়া ছেলেটা নদীর চাইতে বয়সে কম করা হলেও 2-3 বছরের ছোট হবে, যদি অনার্স কমপ্লিট করছে। তাছাড়া 2 বছর আগে, আর ছেলেটা এই বছর সবেমাত্র অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করে। নদীর আম্মু তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। তবে তিনি তখনই নদীর রুমে গেলেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন এই মুহূর্তে নদীর সঙ্গে কথা বলে হিতে বিপরীত হতে পারে। কারণ নদীর বাবা যেমন প্রচণ্ড পরিমাণ রাগী, নদীও তেমনি তার বাবার চাইতে 3 গুণ বেশি রাগী। তাই নদীর মা পরের দিন সকালবেলা যখন নদী নাস্তার টেবিলে গেল নাস্তা খাওয়ার জন্য, তখনই নদীকে বলতে থাকেন, কি ব্যাপার নদী, তোমার বাবা এসব কি বলছে? তুমি নাকি অবশেষে এরকম কিছু একটা করেছো যেটা আমরা ভাবতেও পারি না। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই শুনেছ। আমি আয়ানকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তাকে ভালোবেসে ফেলেছি, আর আমি তো এমনটাই সিদ্ধান্ত নিয়েছি, যদি কখনো কাউকে বিয়ে করি তাহলে আয়ানকেই করব। এসব তুমি কি বলছো? তোমার তো দেখছি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তোমার খুব তাড়াতাড়ি একজন সাইকোলজিস্টে দেখানো প্রয়োজন।
এবং খুব দ্রুত তোমার ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। এইসবের কোনো প্রয়োজন হবে না আম্মু। আমি যা বলছি একদম সত্য কথা বলছি এবং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরেই আমি সিদ্ধান্ত নিয়েছি। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, ভালোবাসা জীবনে কখনো বলে কয়ে আসে না। আমরা যে কোনো সময় যে কোনো কাউকে ভালোবেসে ফেলতে পারি, তাই এটা নিয়ে এভাবে এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। তাই বলে এইটুকুনি একটা ছেলেকে, যে কিনা তোমার থেকে বয়সে অনেকটাই ছোট আর যা কিনা আমাদের বাড়ির চাকর হওয়ার যোগ্যতা পর্যন্ত নেই। আম্মু, তুমি এভাবে কথা বলতে পারো না। তুমি আয়ানকে অপমান করে কথা বলছো। এটা কিন্তু আমি একদম সহ্য করব না, কারণ আমি আয়ানকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি, আর নিজের হবু হাজবেন্ডকে কখনোই আমি অপমানিত হতে দেব না। নদীর আম্মু নিজের মেয়ের কথা শুনে কি বলবেন জাস্ট ভেবে পাচ্ছেন না। তিনি মহা চিন্তায় পড়ে গেলেন। নদীকে আর কোনো কথাই বললেন না। নদী খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। নদীর মা তখন নদীর বাবার রুমে গেলেন আর তারপর বলতে লাগলেন, কি করব, সত্যি আমি কোনো কিছু ভেবে কুল পাচ্ছি না। সে তো পরিষ্কার জানিয়ে দিয়েছে ওই ছেলেকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তুমি কিছু একটা করো। আমাকে একটু ভাবতে দাও, একটু সময় নিয়ে ভাবতে হবে এবং যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। দেরি হয়ে গেলে মিস হয়ে যাবে এবং আমাদের মেয়েকে ওই রাস্তা থেকে ফিরিয়ে আনতে একটু কষ্ট হবে। আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি যদি তোমাকে এইটুকুনি কথাই বলতে চাই, যেন আমার মেয়ে কোনো ক্ষতি না হয়, সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আমি আমার মেয়েকে ফিরে পাই। দেখো, নদী যেমন তোমার মেয়ে তেমনি সে আমারও মেয়ে। দেখছি কি করা যায়। তার আগে আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। নদীর আপু বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করেন, কিন্তু কোনো কুল কিনারাই খুঁজে পান না। এদিকে নদী অফিসে এসে দেখে আয়ন মন ক্ষুণ্ণ করে বসে আছে। নদী তখন আয়নের সামনে গিয়ে দাঁড়ালো আর তারপর আয়নের কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার এমনি ভালো লাগছে না, তাই চুপচাপ বসে আছি। তাছাড়া হাতে সেরকম কোনো কাজ নেই, এই জন্যই এভাবে চুপচাপ বসে থাকা। কিন্তু তোমার চেহারা দেখে সেরকমটা মনে হচ্ছে না। আমার মনে হয় তুমি কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় আছো। প্লিজ আমাকে খুলে বলো, তোমার কি হয়েছে? বললাম তো সেরকম কোনো ব্যাপার না, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। দেখো, আমার কাছে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। আমি মানুষের চেহারা দেখেই বুঝতে পারি তার কি হয়েছে, তাই আমার কাছে কোনো কিছু না লুকিয়ে বলো কি হয়েছে। এই বলে নদী আয়নকে বিভিন্ন রকম প্রেশার দিতে লাগলো, যাতে আয়ন তার কি হয়েছে সেটা নদীকে খুলে বলে। তখন আয়ন ও তার উপায়ন্তর না পেয়ে নদীর চাপে পড়ে বাধ্য হয়ে সব কিছু খুলে বলতে। সব কিছু শুনে নদী আয়নকে বলে, আমি সত্যিই তোমাকে কোনোদিনও মানুষ বানাতে পারবো না। আমি তো বললাম তোমার সব রকম বিপদ আপদে আমি আছি তোমার পাশে, কিন্তু তারপরেও তুমি এত বড় একটা ঝামেলায় পড়ে কেন সেটা আমাকে বললে না? আমি এমনিতেই আমার জন্য এত কিছু করেছেন, তারপর আমি আপনাকে আর কিভাবে প্রেশার দেই বলেন তো? এখানে প্রেশার দেওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমার খুব কাছের একজন মানুষ। তুমি যখন সমস্যায় পড়লে তুমি আমাকে বলবে। ম্যাডাম, আপনার অফিসে শুধু আমি একা চাকরি করি না, এখানে আরও অনেক মানুষ এই চাকরি করে। আপনি কি সবাইকে এইভাবে সাহায্য করবেন? না, কখনো না। তাছাড়া আমি সবাইকে কেন সাহায্য করতে যাব? সবাইকে আমার খুব কাছের মানুষ নাকি? তুমি আমার কাছের মানুষ, তাই তোমাকে সাহায্য করা যেতেই পারে। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু নয়। তুমি আজ অফিস শেষ করে আমার সঙ্গে শপিং মলে যাবে। তোমার বোনের জন্য গহনা আর শাড়ি সবকিছুই আমি কিনে দেব। এই বলে নদী আয়নের কেবিন থেকে বের হয়ে চলে গেল। সেদিন একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হলো দুজনে। তারপর শপিং মলে গিয়ে সারা মল ঘুরে ঘুরে তারপর নদী আয়নের বোনের জন্য নিজের পছন্দ মতো শাড়ি আর গহনা কিনে দিল। সেই সঙ্গে ফ্যামিলির সবার জন্য কেনাকাটা করে দিল। আর তারপর সেই সঙ্গে আয়নকে এক সপ্তাহে ছুটিও দিয়ে দিল গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার জন্য। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকলো না নদী। আয়নকে নির্দিষ্ট অঙ্কের একটা টাকাও দিল বিয়েতে খরচ করার জন্য। আয়ন এইসব কিছু নিয়ে খুশি মনে পরের দিন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তারপরেই গ্রামের গিয়ে মহা ধুমধামের সঙ্গে বোনের বিয়ের আয়োজন করে। আর
সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করে বোনের শ্বশুর বাড়িতে পাঠায়। আর এদিকে দেখতে দেখতে ছুটি শেষ হয়ে আসছিল, তাই আয়ান আবারও শহরে চলে আসে। 1 সপ্তাহ পর অফিসে আসে আয়ান। এইদিকে নদী আয়ানকে দেখার জন্য পাগল হয়েছিল। নদী অনেকক্ষণ আগে থেকেই অফিসে এসে অপেক্ষা করছিল কখন আয়ান অফিসে আসবে। এদিকে আয়ান অফিসে এসে যেই না নিজের কেবিনে প্রবেশ করবে, তখনই নদীও তার পিছন পিছন নিজের কেবিন থেকে বের হয়ে আয়নের কেবিনে প্রবেশ করে। আয়ন কেবিনে ঢুকে ব্যাগটা টেবিলের উপর রাখতেই পিছন থেকে নদী আয়নকে জড়িয়ে ধরে আর বলতে থাকে। হঠাৎ করেই কারো এভাবে পিছন থেকে জড়িয়ে ধরে চমকে যায় আয়ন, আর তখনই সে চিৎকার দিতে যাবে। ওই মুহূর্তেই নদী পিছন থেকে আয়নের মুখ চেপে ধরে আর বলতে থাকে, আরে এই, আমি তোমাকে জড়িয়ে ধরেছি, এভাবে চিৎকার দেওয়ার কি আছে? সবাই কি ভাববে আমি তোমাকে রেপ করতে এসেছি? এই বলে নদী আয়নকে ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, এতদিন তুমি আমাকে ছাড়া কিভাবে ছিলে? তোমার একটুও কষ্ট হয়নি? আরে এসব আপনি কি বলছেন ম্যাডাম? কষ্ট কেন হবে? আপনি আমার অফিসের বস। অবশ্যই আপনার কথা আমার মনে পড়েছিল। আপনাকে আমি মিস করেছি, কিন্তু সেখানে কষ্ট পাওয়ার কি আছে আমি সেটা বুঝতে পারলাম না। ও আচ্ছা, এই কথা। আমি বুঝতে পেরেছি তুমি তা খুবই স্বার্থপর একজন মানুষ। তোমার কথা আমার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে মনে হয়েছে, কিন্তু তারপরও আমি তোমাকে ফোন দিইনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম একবারও কি তোমার আমার কথা মনে পড়ে কিনা। কিন্তু সব শেষে দেখতে পেলাম আমার বিশ্বাস সেরে গেছে, তুমি একবারের জন্য আমাকে ফোন দাওনি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। সব কিছুর জন্য আমি সরি। এই যে কান ধরে ক্ষমা চাইছি। এবার আপনি নিজেকে চলে যান আর আমি একটু রেস্ট নেই, তারপর আপনার কেবিনে আসব কাজ বুঝে নেওয়ার জন্য। কিন্তু আজ তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই আজ তোমাকে নিয়ে আমি একটু পরে কাজে অফিসে যাব, তোমাকে পার্মানেন্টলি আমার করে নেওয়ার জন্য। মানে এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনার কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে অত বুঝে কোনো কাজ নেই। শোনো, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এইসব যা কিছু করছি সব তোমাকে ভালোবেসে করছি। তবে এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। তাই আমি তোমাকে কাগজে কলমে নিজের করে নিতে চাই। নদীর এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে আয়নের। আয়ন তখন নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে, ম্যাডাম, সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনার খুব তাড়াতাড়ি একজন সাইকোলজিস্ট দেখানো উচিত। আমি স্যারের সঙ্গে কথা বলবো এবং আপনাকে যাতে দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন সে ব্যাপারেও কথা বলবো। এই দেখো, একদম আমাকে আবার অ্যাসেসমেন্ট করার চেষ্টা করবে না। আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এবং যা বলছি একদম সত্য কথাই বলছি। আমি তোমাকে ভালোবেসেছি এবং তোমাকে আজ এবং এই মুহূর্তেই বিয়ে করব। ম্যাডাম, আর কোনো ম্যাডাম নই, আমি তোমার হবু বউ। আমাকে বউ বলে ডাকো। আরে ম্যাডাম, আপনি আমার অফিসের বস, তার উপর আবার আমার সিনিয়র। আপনার সঙ্গে এটা কখনোই সম্ভব না। তাছাড়া কোথায় আপনি আর কোথায় আমি? মাটির পৃথিবীতে শুয়ে আকাশের চাঁদ ধরার মতো স্পর্ধা আমি দেখাতে চাই না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাকে কোনো স্পর্ধা দেখাতে হবে না। ওই চাঁদ নিজের থেকেই মাটির পৃথিবীতে নেমে এসেছে এবং সে মাটির পৃথিবীতে তোমার সঙ্গে ওই ভাঙা কুঁড়ে ঘরেই থাকতে চায়। তাতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি নদী সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা হয়নি, এরকমটা আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব এবং তোমাকে বিয়ে না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। তুমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। আমরা আধা ঘন্টা পরেই অফিস থেকে বের হয়ে যাব, কারণ কাজী অফিস খুলবে সকাল 10টায়। এই বলে নদী আয়নের কেবিন থেকে বের হয়ে চলে গেল। এদিকে আয়নের মাথা বারবার চক্কর দিয়ে চলছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎই মনে পড়ল নদীর বাবার সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করলে নিশ্চয়ই তিনি কোনো সমাধান দিতে পারবেন। তাই তখনই আয়ন নদীর বাবার নাম্বারে ফোন দিল আর সব কিছু খুলে বলল। কিন্তু কথা শেষ হওয়ার আগেই নদী সেখানে পৌঁছে যায় আর আয়ন নদীর বাবার সঙ্গে কথা বলছিল এটা নদী বুঝে যায়। তখনই আয়নের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল আর তারপর আয়নের হাত ধরে টানতে টানতে অফিস থেকে নিয়ে বের হয়ে গেল।
আজ আর সঙ্গে ড্রাইভারকে নিল না। নদী নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলো। একদম কাজী অফিসের সামনে এনে গাড়ি দাঁড় করালো। আর তারপরে আইন গাড়ি থেকে বের হতে না চাইলেও নদী আইনকে জোর করে টেনে হিচড়ে গাড়ি থেকে বের করে কাজী অফিসে প্রবেশ করে। আর তারপরেই কাজীকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার, আপনাকে যা করতে বলা হয়েছিল সব ঠিকঠাক করেছেন তো? হ্যাঁ মা, তুমি ঠিক যেভাবে বলেছিলে আমি সেইভাবেই সব কিছু তৈরি করে রেখেছি। এখন শুধু তোমাদের দুইজনের সাইন করা আর কবুল বলা বাকি। ঠিক আছে, আপনি যদি ব্যাপারটা দিন, আমি সাইন করে ওকে দিয়ে সাইন করিয়ে নিচ্ছি। এই বলে নদী কাজী সাহেবের কাছ থেকে রেজিস্ট্রি পেপারটা চেয়ে নিল। আর তারপরে নিজে সাইন করে আইনকে সাইন করতে বলো। আইন নদীর দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু নদী তাকে সেই সুযোগ না দিয়ে বলতে লাগলো, একদম চুপ, কোনো কথা বলবে না। যেটা করতে বলা হয়েছে সেটাই করো। চুপচাপ কাবিননামায় সাইন করে কবুল বলে আমায় উদ্ধার করো। তখনই পাশ থেকে কাজী সাহেব আইনকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনি যদি এই বিয়েতে রাজি থাকেন তাহলে কবুল বলুন। কাজী সাহেব, আমি এই বিয়ে করতে চাই না। আমি সত্যি বলছি, তোর মাথা ফাটিয়ে দিব। আমার মেজাজ গরম করিস না। এতক্ষণ আর এতদিন ধরে তোর সঙ্গে ভালো ব্যবহার করেছি বলে তার মানে এই নয় যে আমি সব সময় তোর সঙ্গে ভালো ব্যবহার করব। মা প্লিজ, তুমি তোমার মাথা ঠান্ডা করো, আমি ওর সঙ্গে কথা বলছি। বাবা, বলে দাও কবুল। এটা তোমার জন্য ভালো হবে আর আমার জন্যও। আচ্ছা ঠিক আছে, কবুল কবুল কবুল। এই হারামজাদা, এটা কোন ধরনের কবুল বলা? আর তুই কবুল বললি নাকি মুখস্থ ছড়া আবৃত্তি করলি? যাই হোক মা, যেভাবেই হোক কবুল তো বলেছে, এবার তুমি কবুল বলে দাও, তাহলেই হয়ে যাবে। কবুল। আলহামদুলিল্লাহ, এবার তোমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এখন থেকে তোমরা স্বামী স্ত্রী, এখন থেকে তোমরা একই ছাদের নিচে থাকতে পারো। কিন্তু কাজী সাহেবের সেই কথা নদী কান পর্যন্ত পৌঁছানোর আগে নদী আয়নের হাত ধরে টানতে টানতে কাজী অফিস থেকে নিয়ে বের হয়ে চলে এসেছে। কাজী অফিস থেকে বের হতে দেখতে পেল তার বাবা গাড়ি আর লোকজন নিয়ে কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। নদী তার বাবাকে দেখে বলতে লাগলো, এই বাবা, তুমি ঠিক জায়গাতেই এসেছিলে, কিন্তু ভুল সময়ে এসেছো। আমাদের বিয়েটা হয়ে গেছে, তুমি এসে আর কোনো লাভ হলো না। হায় আল্লাহ, এটা আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। বারে, তুই আমার মেয়ে হয়ে ওইটা বুঝতে পারলি না? আমার বোঝার কোনো প্রয়োজন নেই। তুমি এখানে বসে মরা কান্না করো আর আমি আমার জামাইকে নিয়ে যাচ্ছি বাসর করতে। বলে নদী আইনকে নিয়ে এসেছে। আইনের জন্য কিনে রাখা ফ্ল্যাটে চলে আসে। বাসাটা আগে থেকে সুন্দর করে সাজানো গোছানো ছিল, একদম বাসর করার জন্য প্রস্তুত। সারা রুম পরিপাটি করে কাঁচা ফুল দিয়ে সাজানো। ফুলের গন্ধে চারপাশটা মোমো করছে। নদী আইনকে নিয়ে রুমের ভিতর প্রবেশ করে, দরজাটা আটকে দিল। আইন তখন বলতে লাগলো, কি ব্যাপার, আপনি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিলেন কেন? বিয়ে করার জামাইয়ের কাছ থেকে আপনি ডাকটা শুনে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে যায় নদী। আর ঠাস করে আইনের গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে থাকে, ওই হারামজাদা, আর একবার যদি আমাকে আপনি বলে রেখেছিস, তোর জিভ কেটে গলায় ঝুলিয়ে দেবো। আমি তোর বউ নাকি? বললাম না আমাকে তুই বউ বলে ডাকবি, আদর করে সিনিয়র বউ বলে ডাকবি। বুঝতে পেরেছিস? মনে থাকবে তো? হ্যাঁ, খুব করে মনে থাকবে ম্যাডাম। সরি, আমার সিনিয়র বউ। মনে থাকলেই হলো, তা না হলে কিন্তু তোর কপালে খারাপ আছে, এই বলে দিলাম। বলে নদী আইনকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। আর আইনকে কোনো কথার বলার সুযোগ না দিয়েই তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। এদিকে আইন নিজেকে চানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু নদীর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। নদী তাকে নিয়ে সুখের রাজার সুপ্ত সাগরে ডুব দিতে চাইছে। আরে ভিউয়ার্স, আপনারা এখন কি করছেন? আপনাদের দেখি লজ্জা শরমের বালাই বলতে কিচ্ছু নেই। লোকের বাসর দেখতে হয় না। চলুন আমরা এখান থেকে বিদায় নিই। আবারও না হয় দেখা করব নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।